সেটা হচ্ছে ঘটনাটা ঘটেছিল 2021 সালের ডিসেম্বরে। হুগলির প্রান্তবর্তী একটি গ্রামে আমাদের ডাক আসে। ভদ্রলোক যে জমিতে বাড়িটা করেছেন, যে জমিটা উনি কিনেছেন, সেখানে একটি প্রাচীন গোরস্থান ছিল। বাড়িটা তৈরি হওয়ার পরে প্রায় বংশনাশের মতো অবস্থা হয়ে গেছে। 4 ভাই পরপর মারা গেছেন 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে 4 জন। আমার ইভিএসপিটা অন ছিল ভুল করে কোনো, ও তখনও রিডিং দিয়ে যাচ্ছে। আপনার কিছু বলার আছে? যদি হ্যাঁ, তাহলে বাল্ব দিয়ে কমিউনিকেট করুন। ঘরের বাইরে যতগুলো লাইট জ্বলছিল দমাদম সব ফেটে গেল। এই বাড়ির যখন তৈরি হয়নি তখন এখানে একটা বকুল গাছ ছিল, সেই বকুল গাছটা কেটে এই বাড়িটা তৈরি করেছে। তুমি যে 4টে স্টেজ বলে ডিমনিক প্রজেশন, এগুলো কিছু হয় না, ও ডাইরেক্ট প্রসেস করে। সে যখন প্রসেস করবে, ও মনের ওপর কন্ট্রোল শুধু নেবে না, ও মন, শরীর, ক্রিয়া, চিত্তবৃত্তি সব কিছুর ওপর কন্ট্রোল নেবে। তোমার কথাগুলো পর্যন্ত ও কন্ট্রোল করবে। একটা প্রেতাত্ম পিশাচ দ্বারা পজেসড হতে পারে। বছরের কিছু নির্দিষ্ট সময় থাকে যে সময়গুলোতে দুটো জগৎ মিশে যায়। মোস্টলি যে স্পিরিট পজেশনটা হয় সেটা ট্রমা থেকে হয়। যার জীবনে এই ট্রমাটা নেই তার জন্য ট্রমা ক্রিয়েট করে। হিন্দুত্বতে কি জিনের কনসেপ্ট আছে কোনোভাবে? আছে, কিন্তু সেই নামটা আমি এখন জানি না। ভদ্রলোক মারা গেছিলেন এবং ওনার চিতাভস্য নিয়ে যখন ওনার ছেলে ফিরে আসছে, গাছের তলায় দাঁড়ান, উনি জানতেন না সেই গাছে একজন গ্রাম্য দেবতা থাকতেন। 2 দিনের মাথায় লোকটা পথে বসে গেল। 2 দিনের মধ্যে? 2 দিনের মাথায় শ্রাদ্ধের আগে ছেলে মারা গেল। কোনো জিনিস তোকে প্রোটেকশন দিতে পারবে না। কবজে অ্যাকচুয়ালি কাজ হয়? কবজ কিভাবে বানানো হয় জানো? মৃত্যুর পর কেউ কারোর আপনজন হয় না, এই কনসেপ্টটাতে বিশ্বাস করো? এই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শ্মশানে অনেকে নিজের মনের শান্তি খোঁজার জন্য চলে যান। উচিত না। উচিত। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে থাকছেন কৌস্তব সান্যাল। তিনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, প্রফেসর, ইভেন একজন শাস্ত্রজ্ঞ। তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, প্যারানর্মাল ইনভেস্টিগেশনের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি এবং এমন কিছু জেনেছি, এমন কিছু ঘটনা জেনেছি যা জানলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। আপনারা যদি আমার সাথে এরকমই একটা আড্ডা মারতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার ইমেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনার সাথেও আড্ডা মারার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি, কৌস্তব। এছাড়া আপনারা যদি এই লম্বা পডকাস্টগুলো দেখার সাথে সাথে এর শর্ট ক্লিপস দেখতে চান তাহলে কৌস্তবের আড্ডা ক্লিপস এবং কৌস্তবের আড্ডা শর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার আজকের মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো কৌস্তব, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। জিনিসটা বলতে একটু হালকা উইয়ার্ড লাগছে কারণ তোমার আমার দুজনের নামই কৌস্তব। নামটা একই। বিষয়টা এটা হচ্ছে যে তুমি যেটা নিয়ে আলোচনা করো এবং তোমার যেটা ব্যাকগ্রাউন্ড, এখনকার দিনে দাঁড়িয়ে এটাকে কন্ট্রাডিক্টরি বলা যেতে পারে। তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট এইচওডি, আই গেস। নো, এইচওডি। এইচওডি, ওকে। অ্যান্ড রিসেন্টলি জয়েন করছো আর এক নতুন জায়গাতে। কিন্তু আমি যেটা দেখেছি তুমি শাস্ত্রজ্ঞ, শাস্ত্র নিয়ে আলোচনা করো এবং আরেকটা এটা লেয়ার রয়েছে, সেটা হচ্ছে তুমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। ইয়েস। ইন্ডিয়ান প্যারানর্মাল টিমের তুমি একজন মেম্বার। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় তুমি এক্সপেডিশনে গেছো। আমি যতদূর জানি অনেক কিছু হয়তো ফিলও হয়েছে এইগুলো করতে গিয়ে। অবশ্যই। আজকে আমি সেই ঘটনাটা দিয়েই স্টার্ট করতে চাই। প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গিয়ে তোমার সাথে কিছু নিজের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছে, সেই ঘটনাটা আগে জানতে চাই। কী হয়েছিল কৌস্তব? আমাদের কাছে প্রচুর কেসেস আসে। অ্যাকচুয়ালি উই আর নট দ্য ফার্স্ট চয়েস অফ পিপল, উই আর দ্য লাস্ট চয়েস। মানে যখন মানুষ কোথাও গিয়ে কোনো সুরাহা পায় না, সাধারণত যখন কোথাও প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় কোনো মানুষের জীবনে, তখন প্রথমত সে ভারতের মতো জায়গায় প্রথমে ছোটে কোনো শাস্ত্রজ্ঞ পুরোহিতের কাছে বা কোনো ওঝার কাছে, কোনো গুণিনের কাছে, এসব জায়গাতে ওরা ছোটে। যখন সেখানে কোনো সুরাহা হয় না তখন মানুষ আমাদের কাছে আসে এবং সেখানে আমরা যেখানে যাই, যেসব কেসগুলোতে যাই, সেসব জায়গাতে আমরা মোস্টলি যেটা দেখি যে ইটস এ মেন্টাল ডিসঅর্ডার of a specific person. It's not actually a paranormal event at all.
তবে এরকম প্রচুর ক্ষেত্র আছে যেখানে সত্যি সত্যি প্যারানর্মাল কেসেস হয়েছে। কেসেস তো প্রচুর আছে, তার মধ্যে আমার সব থেকে ইন্ট্রিগিং যে কেসটা সেটা একটু বলি আপনাদের। সেটা হচ্ছে, ঘটনাটা ঘটেছিল 2021 সালের ডিসেম্বরে। হুগলির প্রান্তবর্তী একটি গ্রামে থেকে আমাদের ডাক আসে। এক ভদ্রলোক তার সারা জীবনের যা কিছু অর্জিত সম্পত্তি, যা টাকা পয়সা উনি জমিয়েছিলেন, পুঁজি, সেই জমানো টাকা দিয়ে উনি একটা জমি কেনেন এবং ওই জমিটাতে একটি ঘর তৈরি করেন। সেই ঘরটা তৈরি করবার পরে ওই ঘরে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। শুরু হয় খুব নিতান্ত সিম্পল যে প্যারানর্মাল ঘটনাগুলো হয়, ছাদের মধ্যে শব্দ, দরজা লেগে যাওয়া, তারপরে দোতলার জানলাতে খটখট শব্দ, নকিং এর শব্দ, ছাদে আওয়াজ মানে কি? ফুটস্টেপের শব্দ, কখনো একটা লোহার বল গড়িয়ে দিলে যেরকম শব্দ হয় এরকম শব্দ, গড়গড় করে একটা শব্দ, এই জিনিসগুলো হতে থাকে। তো অবভিয়াসলি একজন ভদ্রলোক, আমি এটা খুব ফ্র্যাঙ্কলি বলছি, একজন ভদ্রলোক যিনি সারা জীবন সরকারি দপ্তরে চাকরি করেছেন এবং সেইখান থেকে উনি রিটায়ার করছেন, অবসরপ্রাপ্ত হচ্ছেন, এবং সেইখান থেকে উনি যে টাকাটা কি কি সব থাকে না, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, সমস্ত ওই সমস্ত থেকে যখন উনি একটা জমি কিনে ঘর তৈরি করছেন, খুব স্বাভাবিকভাবেই সেই মানুষটার এই অন্ধকারের জগতের আসপেক্টগুলো সম্পর্কে বিশ্বাস বা ধারণা খুব একটা স্ট্রং হয় না। তার কারণ ওনারা এই আলোর জগৎটাকে এতটা বেশি কাছ থেকে দেখেন এবং এতটা ভেতর থেকে দেখেন যে সময়ের সাথে থাকতে থাকতে, কম করে 20-25 বছর তো উনি চাকরি করেইছেন। তো অবভিয়াসলি ওনার যে মনোবৃত্তি, ওনার যে মানসিক স্ট্রাকচার, ওনার যে সাইকোলজিক্যাল স্ট্রাকচার, সেটাতে কখনোই এটা সম্ভবপর বলে মনে হয় না যে ইট ইজ সামথিং বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং। তো অবভিয়াসলি এই জিনিসগুলোকে ওনারা আস্তে আস্তে কাটাতে থাকেন, নিজেদের মনের ভুল মনে করতে থাকেন, কেউ নেই, কিছু হয়নি, এভাবে আলাদা ডিনায়াল হতে থাকে। কিন্তু যখন ব্যাপারটা নিজের সীমার বাইরে চলে যায়, তখন কিন্তু মানুষ দেখতে বাধ্য হয়। প্যারানর্মাল কোনো রকম ইভেন্ট, কোনো রকম হন্টিংস, যদি তার কিছু বলবার থাকে, ইফ দ্যাট স্পিরিট হ্যাজ সাম ভেরি স্ট্রং মেসেজ টু ডেলিভার, ও কিন্তু দেখাবে বলতে ভিশনস না, ও দেখিয়ে দেবে ওর এক্সিস্টেন্সটা, বুঝিয়ে দেবে। ইট উইল প্রুভ ইটস এক্সিস্টেন্স। তুমি কতক্ষণ ডিনাই করবে? ম্যাক্সিমাম তুমি কতক্ষণ ডিনাই করবে? আস্তে আস্তে কি হতে থাকে, তার বাড়িতে যে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে, তাদের আত্মীয় পরিজনদের, বন্ধু বান্ধবের আসলেই তারা পরের দিনে অসুস্থ হতে শুরু করে। বাড়িতে আসার পরে তার নিজের মেয়ে, সে আস্তে আস্তে অ্যাবনর্মাল আচরণ করতে শুরু করে। অদ্ভুত একটা ইনডিফারেন্স দেখা যায় মেয়ের আচরণের মধ্যে, একটা উদাসীন ব্যাপার। একটা প্রাণবন্ত জলজান্ত একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে যখন হঠাৎ করে চুপচাপ হয়ে যায়, সেটা ভয়ের বিষয়। অবশ্যই সেটা ভয়ের বিষয়। আস্তে আস্তে কি শুরু হয়, বাড়ির যারা সদস্যরা আছে তাদের মধ্যে রোগ দেখা দিতে শুরু করে। একটা রোগের উপশম হয়, অন্যজনকে একটা নতুন রোগ ধরে, বিত্তক্ষয় শুরু হয়, যা কিছু জমানো টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেতে থাকে। ফিনান্সিয়াল ক্রাইসিস, অ্যাকিউট ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয় এবং ওই বাড়িটা বসবাসের অযোগ্য হয়ে ওঠে। এবং এই বাড়িটা, একটা বাড়ি কিসে বাড়ি হয়? একটা বাড়ি জাস্ট তো একটা ইট সিমেন্টের স্ট্রাকচার না, ইমোশনস থাকে, স্মৃতি থাকে, প্রচুর ঘটনা থাকে, অনেক কিছু দিয়ে একটা বাড়ি তৈরি হয়। এবারে সেই বাড়িটা যদি ক্রমাগতভাবে শুধুমাত্র যন্ত্রণার স্মৃতি দিতে থাকে, যন্ত্রণার ঘটনা ঘটাতে থাকে, সেখানে যদি আনন্দের উৎসটা ক্রমশ
শূন্যতার দিকে চলে যেতে থাকে, অবভিয়াসলি সেটা আর বাড়ি থাকে না। সে যতই নিজের ভিটে হোক, নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে তৈরি করা ঘর হোক না কেন, আমার মনে হয় বাবা এর থেকে আমি ভাড়া বাড়িতে ভালো ছিলাম। তো এইরকম একটা পরিস্থিতিতে ওই ভদ্রলোক, অবভিয়াসলি ফর কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্টস আমি ওনাদের কোনো নাম বা লোকেশন রিভিল করব না, ওনারা আমাদের কাছে আসেন। আমাদের যিনি হেড আছেন কোম্পানি, যিনি সিইও, অক্ষয় স্থলেকর স্যার, অক্ষয় স্যার বলেন যে বেঙ্গলে এখন কাছাকাছি তুমি আছো, তুমি ম্যাটারটা দেখো। আমরা যখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যাই তখন সর্বপ্রথম আমরা একটা ফিল্ড সার্ভে করি। প্রথমে একদিন আমরা জায়গাটা ভিজিট করি, সেদিন কোনো ইনভেস্টিগেশন হয় না, শুধু আমরা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কালেক্ট করি। হ্যাঁ, হিস্ট্রি, কিছু এভিডেন্স কালেক্ট করি যে ওখানে কি ছিল বা কোনো ঘটনা ঘটেছে এরকম, সেরকম জিনিসপত্র কালেক্ট করতে থাকি, ইনফরমেশন গ্যাদারিং। তার উপর একটা রিপোর্ট তৈরি হয়, ওই রিপোর্টটা আমাদের সাবমিট করতে হয়। আর অন দ্য বেসিস অফ দ্যাট আমাদের যারা সিনিয়র প্যারানর্মাল ইনভেস্টিগেটরস রয়েছেন তারা ওই কেসটাকে স্টাডি করেন, অ্যানালিসিস করেন যে এটা একটা প্যারানর্মাল হন্টিং হতে পারে বা হতে পারে না। হন্টিং কি প্যারানর্মাল ছাড়াও হতে পারে? না, হন্টিংস মানেই তো প্যারানর্মাল হন্টিংস। ওকে, ইট ইজ অলওয়েজ, এখানে আমার একটা কোশ্চেন আছে, আমি পরে ওকে, স্পিরিট অ্যাসোসিয়েটেড। ওকে, তো আমরা যখন ওখানে যাই তখন ওনাদের কাছ থেকে বিশেষ কোনো তথ্য পাই না, তার কারণ ওনাদের খুব একটা যায়, ওনারাও নতুন ওইখানে, বাইরে থেকে এসছেন। ওইখানে লোকাল লোকজনদের সঙ্গে কথা বলা হলো। আর এখানে এটা আমার একটা নিজস্ব পার্সোনাল মতামত, কোনো জায়গার বা কোনো লোকেশনের সম্পর্কে বেস্ট ইনফরমেশন দিতে পারে চা দোকানদার আর পান দোকানদার। একদম 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 ঠিক আছে, মানে ওনারা যতটা ভালো করে একটা লোকালিটিকে চেনেন ততটা খুব কম মানুষ চেনে। সবার সাথে ইন্টারাকশন, সবার সাথে ওদের ইন্টারাকশন আছে, সব কিছু জানে ওরা। হ্যাঁ, এবারে অনেক সময় হিউম্যান এরার তো থাকেই, ওরাও কিছু এক্সাজারেট করে। তো সেই ভদ্রলোক ওখানে 2-3টে জায়গা থেকে আমরা একটা তথ্য পাই যে ভদ্রলোক যে জমিতে বাড়িটা করেছেন, যে জমিটা উনি কিনেছেন, সেখানে একটি প্রাচীন গোরস্থান ছিল, কবরস্থান মুসলমানদের একটি খুব প্রাচীন ওখানে একটি কবরস্থান ছিল, এবং পরবর্তীকালে সেই কবরস্থানটাকে ডেমলিশ করে ওই জায়গাটাকে প্লট ওয়াইজ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তো যখন একটা কবরস্থানকে এরকম প্লট ওয়াইজ বিক্রি করে দেওয়া হচ্ছে, মাটির নিচে যে লাশগুলো ছিল যাদেরকে দাফন করা ছিল তাদের বডিগুলোকে রিমুভ করা হয় না? হয়নি। সমস্যাটা এখানেই দাঁড়ায়, তার কারণ গোরস্থানটা পরে শিফট হয়ে গেছিল। গত 50 বছর ধরে ওইখানে কোনো বডি পোঁতা হয়নি। ওকে, ঠিক আছে, ওই জায়গাটাতে গত 50 বছর ধরে কোনো বডি পোঁতা হয়নি, যা ছিল তার আগের ছিল। এবারে অবভিয়াসলি অথরিটি মনে করেছে যে ওই জায়গা তো এখন অ্যাবান্ডান্ড হয়ে আছে, অতএব ওটা প্লট করে বিক্রি করে দাও। ওখানে লোকালিটি এক্সপ্যানশন অফ সিভিলাইজেশন হোক, ওখানে যে মূল মহকুমা ছিল তার থেকে একটু দূরে ওটা তো এখন সরে গেছেই। এখন তো কোনো মুসলিমের দেহান্ত হলে পরে অন্য জায়গাতে এখন দফন করা হচ্ছে। এই তথ্যগুলো আস্তে আস্তে নিতে 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 একটা জিনিস বেরিয়ে আসে যে ওখানেরই একজন ভদ্রলোক বললেন যে দাদা একটু খেয়াল করে দেখবেন যে ওই গোটা মহল্লাতে 4টে বাড়ি আছে, কেউ সুখী নেই। ওকে ওকে, মানে যেটা গোরস্থান ছিল সেটা প্লট করে বিক্রি হওয়ার পরে জাস্ট 4টে বাড়ি ওখানে তখন অবধি তৈরি হয়েছে। সেই 4টে বাড়িতে কেউ সুখী নেই। ওকে, 4টে বাড়ি ভিজিট করা হলো, দেখা গেল 4টে বাড়িতে 4 রকমের প্রবলেমস মানুষজন ফেস করছে। কোথাও কোনো বাড়িতে একটা খুব সুস্থ সবল একটা মানুষ, সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে,
কোথাও বাড়িটা তৈরি হওয়ার পরে প্রায় বংশনাশের মতো অবস্থা হয়ে গেছে। পরপর ওনারা 6 ভাই ছিলেন, 4 ভাই পরপর মারা গেছেন 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে 4 জন মারা গেছেন। এরকম ঘটনা। তৃতীয় জন তো আমি বললামই, আর চতুর্থ জনেরটা খুব ডিস্টার্বিং। আই এম নট গোয়িং টু টেল অ্যাবাউট ইট। আমরা এই রিপোর্টটা তৈরি করে পাঠাই এবং আমাদের অজয় স্যার, অক্ষয় স্যার এনারা বললেন যে ये हो सकता है, इट इज़ पॉसिबल, तो आप जाओ वहाँ पे इन्वेस्टिगेशन करो। এবার ইনভেস্টিগেশন কখনো একা হয় না, মোটামুটি 4-5 জনের একটা টিম লাগে। বিকজ আমাদের অনেকগুলো ইকুইপমেন্টস আছে যেটা একজন একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয়। 5 জনের একটা টিম তৈরি করা হলো। সেই 5 জনের ওইখানে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য যে ডেটটা ফিক্স হলো, যে ওই দিন আমরা যাব, ওই দিন রাত্রে আমরা ওখানে ইনভেস্টিগেট করব, আমি ছাড়া বাকি 4 জন কোনোভাবে পৌঁছাতে পারলো না। তোমরা যে এই ডেটটা ফিক্স করো যে এই দিনটাতে যাওয়া হবে, কোনো কিছু মেনটেন করে বা কোনো কিছু কি ক্যাচ রয়েছে এখানে যে একটা পার্টিকুলার তিথি নক্ষত্র দেখে দিন ফিক্স করে, এরকম ব্যাপার হয় কি? ক্লিনজিং এর সময় হয়, ইনভেস্টিগেশনে হয় না। ওকে, আমরা এরকমই একটা ডেট ঠিক করি যেটাতে সবাই কমফোর্টেবল থাকে, অ্যাভেলেবেল থাকে। সবাই তো এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গা থেকে আসে। একজন ভোপাল থেকে আসছিলেন, একজন কলকাতা থেকে আসছিলেন, একজন পুনে থেকে আসছিলেন, একজন দিল্লি থেকে আসছিলেন, আর আমার তো বাড়ি এখানেই বেঙ্গলে, আমি পৌঁছে যেতেই পারতাম। আমি বেরিয়ে গেছি, আমি অর্ধেক পথে যাওয়ার পরে একটা করে ফোন আসতে শুরু করে যে কৌস্তব कल करो, आज नहीं हो पा रहा है। কেউ বললো परसों करो, नहीं हो पा रहा है, ये प्रॉब्लम आया। বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রবলেম হলো। ঠিক আছে, আমি বলি যে ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে পর 2 দিন ওয়েট করে নেবো, সবাই আসবে তারপর করব। আমার কাছে তখন 2021 সালে এই পুরো বেঙ্গল সার্কেলে, বেঙ্গল, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম, এই পুরো সার্কেলের সমস্ত ইকুইপমেন্টের দায়িত্ব আমারই ছিল। মানে আমি ওগুলো বয়ে বয়ে নিয়ে যেতাম, মানে অনেকগুলো ব্যাগ হতো, তো আমি ওগুলো বয়ে বয়ে নিয়ে যেতাম, আবার আমি ফেরত নিয়ে আসতাম। ওনারা আসতেন, রিডিংস নিতেন, তারপর ওনারা বেরিয়ে যেতেন রাত্রিবেলায়। এবারে বলে না যে বদবুদ্ধি চাপে মাথায়, তো সেরকম বদবুদ্ধি চাপলো। আমি বলি যে ওনারা যখন আসবেন তখন আরেকবার করা যাবে, আজকে আমি দেখি কতটা করতে পারছি। কিউরিওসিটির বসে আমি রিডিং নিতে স্টার্ট করি। সেদিন রাত্রে ওনাদেরকে বললাম যে আপনারা কোনো লজ বা হোটেলে চলে যান, ঘর খালি করুন। তুমি পুরো বাড়িতে একা? আমি পুরো বাড়িতে একা থাকবো। এবার যখন বাকিরা থাকে তখন হয়তো সবাইকে বাইরে পাঠিয়ে দেয় না, 1-2 জন বাড়িতে থাকলেও থাকতে পারে। এবার আমি একা আছি, একটা ইগোর ব্যাপার আছে যে কিছু ভুলভাল হলে পরে আমি গাল খাবো। তো তখন আমি বললাম যে না, আপনারা চলে যান, এক রাতের ব্যাপার, কাছাকাছি কোনো লজ বা হোটেলে একটা রাত গিয়ে থাকবো, আমি এই রাত্রে একা থাকবো বাড়িতে। ওনারা যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন কাজটার জন্য, তার জন্য আমরা থ্যাঙ্কফুল ওনাদের কাছে। ওনারা একদিন রাত্রে ওনারা পুরো ঘর খালি করে দিয়ে চলে গেলেন। রাত্রে আমরা মানে আমি ইভিএসপি মিটার সেট করা হলো। এটা কি? সাবসনিক সাউন্ডকে সনিক সাউন্ডে কনভার্ট করে। হার্টসটা যেটা কম, যেটা আমরা বাড়িয়ে শুনতে পাই দেয়, না, ওটাকে অ্যাম্প্লিফাই করে। তাহলে আমরা শুনতে পারবো। ইএমভি লাগানো হলো, ইলেকট্রোম্যাগনেটিক ভোল্টেজ মিটার লাগানো হলো। আমি বলি যে ঘরে যখন একাই আছি তখন অন্ধকারে একটা লেজার গ্রিডও ফেলে দিই। লেজার গ্রিড ফেলা হলো। লেজার গ্রিডের কি কাজ হয়? একদম পিচ ডার্ক রুমে একটা লেজার গ্রিড ফেলে দেওয়া হয়। মানে লেজার থ্রো হচ্ছে একটা জায়গায়? লেজার থ্রো হচ্ছে গ্রিডের মতো। শ্যাডো ক্যাচ হয় ওটাতে, রেকর্ড হয়। হ্যাঁ, শ্যাডো দেখা যায়। ওকে, মানে কোনো প্যারানর্মাল এন্টিটি এলে পরে ওই লেজার গ্রিডের মাঝখানটা ব্ল্যাক হয়ে যায়। আচ্ছা, মুভমেন্টটা দেখা যায় ওটাতে। ওটা কি রেকর্ড হয় আলাদা করে? ক্যামেরাতে রেকর্ড হবে না। ওকে, ক্যামেরা সেট করবার জন্য লাইটের প্রয়োজন, ওখানে থার্মাল হবে না। ওটার জন্য 2 ধরনের ক্যামেরা হয়, একটা ফুল স্পেকট্রাম ক্যামেরা, একটা থার্মাল ক্যামেরা। থার্মাল ক্যামেরাতে ওই থার্মাল ব্রেকডাউনটা বোঝা যায়, যে ধরো যে এইখানে এতগুলো লাইট আছে, তো আমি যদি এখানে একটা থার্মাল ক্যামেরা লাগাই, এই জায়গাগুলোর হিট
অরেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ হয়ে যাবে, হিট ইন্টেন্সিটিটা বেশি দেখাবে, বাকিগুলো ব্লু, বাকিগুলো ব্লু। হ্যাঁ, তো সাধারণত ব্লু খুব একটা হয় না চট করে, খুব ঠান্ডা না হয়ে গেলে। থার্মাল ক্যামেরাটা ওই জন্যই লাগানো হয়, কোথাও যদি কোনো, হ্যাঁ, কোল্ড স্পটের জন্য। ফুল স্পেকট্রাম ক্যামেরাটা কি? ফুল স্পেকট্রাম ক্যামেরাতে কি হয় না, এমনি সাধারণ যে মিরার ডিএসএলআরগুলো হয় সেটার মধ্যে একটুখানি কারসাজি করতে হয় ভেতরে, দু একটা সেন্সারকে একটু চেঞ্জ করলে পরে ওটা ফুল স্পেকট্রাম ক্যামেরা হয়ে যায়। তাতে কি হয় না, সমস্ত লাইটের স্পেকট্রামগুলো ওটাতে ধরা পড়ে। আচ্ছা, ফটোগ্রাফির জন্য খুব খারাপ, হুম, কিন্তু আমাদের জন্য খুব কাজের। ওকে। তো তবে এরকমও লোকজন ছিলেন, একজন ফ্রেঞ্চ ফটোগ্রাফার ছিলেন, উনি ফুল স্পেকট্রাম ক্যামেরাতেই ওনার সমস্ত ছবি তুলতেন। তো ওনার খুব বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন, আমার ওনার নামটা মনে পড়ছে না, যাই হোক। তো সেদিন রাত্রিবেলায় আমি যখন ইনভেস্টিগেশন করতে শুরু করি, মোটামুটি রাত্রির 2:30 পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আই ওয়াজ প্রিটি শিওর দ্যাট দিস ইজ গোয়িং টু বি এ মিস, কিছু হলো না, কিছু হবে না, ঠিক আছে। 2:45 থেকে 3:10 ওই টাইমটাতে ফার্স্ট ইভিএসপি রিডিং দিল, সাউন্ড সুপারসনিক মানে সাবসনিক, সাবসনিক থেকে সাবসনিক নরমাল। থেকে, হ্যাঁ। এবারে সাবসনিক যে সুপারসনিক হচ্ছে, কোন সাবসনিকটা সুপারসনিক হচ্ছে, যেটা স্পিরিটের, সেটা বুঝবার একটা পদ্ধতি আছে। একটা গ্রাউল আসে, ওকে, একটা মানুষের শব্দ আসে, ঘর ঘর করে গলা থেকে যে হ্যাঁ শব্দটা হ্যাঁ, বেরিয়ে আসে, কিন্তু সেই শব্দটার কোনো ভাষা থাকে না, কোনো শব্দ স্পেসিফিক থাকে না, একটা নয়েজ থাকে। সেই নয়েজটার থেকে আমরা বুঝতে পারি যে ওইখানে কোনো একটা স্পেসিফিক এন্টিটি কমিউনিকেট করার চেষ্টা করছে। তো যখন ও এরকম করে কমিউনিকেট করবার চেষ্টা করলো, অবভিয়াসলি আমরা আমাদের যে টেকনিক আছে সেটা দিয়ে কমিউনিকেট করবার করলাম, যে কেউ যদি আছেন তো কোনো একটা বার্তা দিন, যে সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর হিয়ার। তোমরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলো? আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে কথা বলি, ওদের কাছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাজ করে না। কেন? ওরা ভাষাটা বোঝে, ওরা বিবক্সাটা নেয়। মানে আমরা যখন কোনো কথা বলি সেটা দু ধরনের অর্থ হয়, একটা হয় বিবক্সা, একটা হয় শব্দার্থ। শব্দার্থ মানে আমি এক্স্যাক্টলি তোমাকে যেটা বললাম সেটার আক্ষরিক অর্থটা কি, আর বিবক্সা মানে হচ্ছে যে কি ভেবে বলছি। ওরা ভাবটাকে নেয়, ওরা ওই বিবক্সাটা নেয়, ওই বিবক্সা শব্দটা নেয়। তো এটাই স্ফোটবাদ, ব্যাকরণে এটাকে স্ফোট বলে। ওকে। তো এই স্ফোট তত্ত্বটা কতটা প্রমিনেন্টলি কাজ করে আমরা এই জগতে বুঝতে পারি না, আমরা ওই জগতে যখন কমিউনিকেট করি তখন বুঝতে পারি যে স্ফোটবাদ অ্যাকচুয়ালি যে কোনো ভাষায় বলো, ওরা ও বুঝে ভাবটাকে নেয়, নিয়ে ও নেয়, বুঝে নেয়, ওকে। স্ফোটটা নেয় ওরা। তো খুব ড্রাস্টিক্যালি ও রিপ্লাই করেছিল, একজনই ছিল, সে রিপ্লাই করেছিল, এবং সেই রিপ্লাইটা কোনো আমরা যে আমি যে ইকুইপমেন্টগুলো নিয়ে গেছিলাম সেটাতে ধরা পড়েনি। ঘরের বাইরে যতগুলো লাইট জ্বলছিল দমাদম সব ফেটে গেল। আচ্ছা, যতগুলো লাইট জ্বলছিল সমস্ত ফাটতে শুরু, এক এক করে ফাটলো। উই নিড টু স্টপ রাইট হিয়ার। আই স্টপড অল দ্য ইকুইপমেন্টস, পুট অন দ্য লাইটস, যে ঠিক আছে, নাও লেটস স্লিপ, ঘুমিয়ে পড়ো, এখানে সত্যি প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে। কি বোঝাতে চেয়েছিল বুঝতে পেরেছিলাম? হি এক্সিস্টস, এটা বুঝতে পেরেছিলাম। অ্যাকচুয়ালিও আমাকে তাড়াতে চাইছিল, যে এগুলো বন্ধ কর, ঘর যা, এটাও বলতে চেয়েছিল। আফটার আই স্টপড অল দ্য ইকুইপমেন্টস, প্যাক আপ করে নিয়ে পরে আমি শুতে চলে গেছি। আমার ইভিএসপিটা অন ছিল ভুল করে কোনোভাবে, ও তখনও রিডিং দিয়ে যাচ্ছে, সাউন্ড আসছে তখনও, মানে ওটার থেকে কি কোনো ইভিএসপি থেকে সাউন্ড বেরোয়? হ্যাঁ, ইভিএসপিতে শোনা যায়, ওকে। ইভিএসপি থেকে তখনও সাউন্ড আসছে, কিছু একটা বলার চেষ্টা ও করছে। কিছু বলার চেষ্টা করছে। এবারে হাউ উই ইন্টারাক্টেড, যে আপনার কিছু বলার আছে? যদি হ্যাঁ কিছু বলার আছে তাহলে এই বাল্ব দিয়ে, একটা বাল্ব জ্বলছিল, তো এই বাল্ব দিয়ে আপনি কমিউনিকেট করুন। দপ 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 দপ। আমি কি চলে যাব এখান থেকে? হ্যাঁ হ্যাঁ চলে যাও। ওকে। যারা এখানে থাকছে তারা ফিরে আসবে? মানে না বলছে, হ্যাঁ বা নাতে কমিউনিকেট করছে। হ্যাঁ হ্যাঁ, দপ 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 করবে,
না মানে বাল্ব স্থির থাকবে। আমি বলি যারা এখানে থাকছিল তারা ফিরে আসুক, তাহলে আমি রাত্রেই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। আমি বলি মানে তারাও চলে যাবে? হ্যাঁ চলে যাক, ওকে চলে যাক। আমি বলি তাহলে একটু সময় চাই আমার, সেই সময়টা কি আপনি আমাকে দেবেন? স্টপ, না আমি সময় দেবো না। আমি বলি আমাকে 3 দিন সময় দিন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমাকে 3 দিন সময় দিন, 3 দিনের মাথায় আমি ঘরের কিছু একটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, দপদপ করছে। আমি আজকের রাত্রে এখানে শুতে পারি? ঠিক আছে, আজকের রাত্রে কালকে আমি বেরিয়ে যাব? হ্যাঁ অবশ্যই বেরিয়ে যাবি। পরের দিন সকালে সূর্যোদয় হওয়ার আগে আমি ওনাদের ফোন করি, আমি বলি যে ভোর হোক যা হোক যে করে হোক ইমিডিয়েটলি ঘরে ফেরত আসুন। তার পরের দিন সারাদিন নো অ্যাক্টিভিটিস, পরের দিন সারা রাত নো অ্যাক্টিভিটিস। পরের দিন সন্ধ্যাবেলায় 2 জন এলো আমাদের টিম মেম্বার্স। তারপরের দিন দুপুর বেলায় আরো 2 জন এলো, 5 জনের টিম রেডি হয়ে গেছে। I explained all of the things that happened there. Now it was time for cleansing. ওকে, প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা হয় তারা কি ক্লিনজিংটাও করে? ডিপেন্ডস যে ক্লায়েন্ট আমাদের কি করতে বলছে। ক্লায়েন্ট চেয়েছিল আমরা ঘরটা ক্লিয়ার করে দিই। ওকে, উই ওয়ার পেড ফর দ্য ক্লিনজিং অ্যাজ ওয়েল, নট ফর দ্য ডিটেকশন অনলি। ওকে, শুধু ডিটেকশনের আলাদা ট্যারিফ থাকে। তো ক্লিনজিং করবার জন্য আমরা রেডি হলাম, আমাদের যত ইকুইপমেন্ট আছে যা কিছু দিয়ে কমিউনিকেট করা সম্ভব সমস্ত কিছু রেডি করা হলো। ঘরের যিনি বড় ছিলেন, যিনি কর্তা, শুধু তাকে রাখা হলো, বাকিদেরকে আবার লজে পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে একজন সারা জীবনের বাড়িতে থাকা একজন ভদ্রমহিলা, একটা বাচ্চা মেয়ে, ওনাদেরকে কেন এসবের মধ্যে জড়ানো? রাত্রিবেলায় কমিউনিকেশন আরম্ভ হলো। সেদিন বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 10টার মধ্যে হি ওয়াজ দেয়ার, রিডিংস পাচ্ছি। He was there না he is always there? He is always there but he is communicating. তুই এখনো যাসনি কেন, এরকম একটা ব্যাপার। 3 দিন তো টাইম 3 দিন তো টাইম দিয়েছিল। আমি বলি 3 দিন হয়নি এখনো, কালকের দিনটা নিয়ে 3 দিন হবে। যাই হোক, কমপ্লিট ডিটেলস অফ দ্য ইনভেস্টিগেশন অবভিয়াসলি আমি রিভিল করতে পারবো না। ফাইনালি সারা রাত ধরে ওর সঙ্গে একরকম বাক যুদ্ধ চললো। এ বলে যাব না, আমি বলি প্লিজ চলে যাও। শেষে সে বলল এই বাড়ির যখন তৈরি হয়নি তখন এখানে একটা বকুল গাছ ছিল, সেই বকুল গাছটা কেটে এই বাড়িটা তৈরি করেছে। একটা উপায় দিচ্ছি, এই বাড়িতে নতুন একটা বকুল গাছের চারা লাগা, আর ঠিক এই বাড়ির ঈশান কোণে আমার কবর এখনো আছে, সেইখানে আমাকে প্রত্যেক শনিবার আর শুক্রবার শনিবার 2 দিন আমাকে ওইখানে একটু করে বাতাসা দিয়ে আসবে। আর আমি কোনো সমস্যা করব না। স্পিরিটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এরা মিথ্যে কথা বলে না। ওকে, এরা যদি কোনো কিছু একবার বলে দিল যে এটা আমি করব, যে করে হোক করব। বকুল গাছের চারা নিয়ে আসা হলো, বকুল গাছের চারা লাগানো হলো। ভদ্রলোক এখনো ওই কাজটা করে যাচ্ছেন, বাতাসা দেওয়া। This was a very difficult case for us because যাকে আমরা হ্যান্ডেল করছিলাম, যে স্পিরিটের সঙ্গে আমরা কনভার্স করছিলাম, তার নতুন করে কিছু দাবি ছিল না, নতুন করে কিছু বলার ছিল না। ওনার একটা ইয়ে ছিল যে ওই এরিয়ার মধ্যেই আমি, আমার বাবা, আমার দাদু, আমরা সবাই দফন ছিলাম। যেটুকুতে বাড়ি আছে সেটুকুতে শুধু আমি আছি। আমরা সবাই ওই বকুল গাছটাতে আশ্রয় করেছিলাম। আচ্ছা আচ্ছা, তোরা এই বকুল গাছটা কেটে দিবি, তাহলে কিনা আমার একটা ইমোশনাল কানেকশন ছিল ওইটার সাথে, তোরা সেই কানেকশনটা নষ্ট করেছিস। এবারে বাকি 4টে ঘর, আমি বললাম না বাকি 4টে ঘর হন্টেড,
সেইগুলোর সঙ্গে কি ঘটনা সেটা আমি জানি না, বিকজ উই ওয়ার নট ট্রাস্টেড উইথ দ্য ওয়ার্ক। এই ঘরটার ক্ষেত্রে এই কাজটা ছিল। সো আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে এলাম যে এরা খুব সেন্টিমেন্টাল হয়, এইসব এন্টিটি এরা স্পিরিটস। এসব এন্টিটি এরা খুব সেন্টিমেন্টাল হয়, খুব সফট হার্টেড হয়। যে খুব ছোট ছোট জিনিসে এদের ভালো লাগে, খুব ছোট ছোট জিনিসে এদের গায়ে লেগে যায়। রাগটাও সেরকমই হয়। রাগটা সেরকম হয়, তার কারণ ওদের রাগটার বহিঃপ্রকাশ করবার ওরা ওই মাপটা জানে না যে কতটা রাগতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওদের রাগের একটাই বহিঃপ্রকাশ, ক্ষতি। মনে প্রাণে মেরে দাও। ক্ষতি মেরে তো দিচ্ছে না কাউকে, মেরে মানে দিলে তো মেরে আলাদা দেওয়ার ব্যাপার। মতো। মেরে দেওয়ার মতো মানে অত্যন্ত একটা চাপ সৃষ্টি করা, একটা যন্ত্রণার অবস্থা সৃষ্টি করা, এটা ওরা করতে পারে। ওদের কাছে তো এই ডেফিনিশনটা ক্লিয়ার নয় যে কতটা রাগতে হয়। মানুষ যখন ছিল তখন ছিল, এখন তো নেই। মৃত্যুর পর কেউ কারোর আপনজন হয় না, এই কনসেপ্টটাতে বিশ্বাস করো? না, হয়। কেন হয় না? কে বলেছে হয় না? আত্মার তত্ত্ব আলাদা, হুম। কিন্তু আত্মাকে কেন্দ্র করে যে জীব সত্তা রয়েছে, সমস্ত দর্শন এটাকে স্বীকৃতি দেয়। পাশুপত দর্শন থেকে বেদান্ত দর্শন পর্যন্ত, পাশুপত দর্শনে এটাকে পশু, পতি, পাশ, এই তিনটে তত্ত্বে বিভাজিত করা আছে। ওই পাশ যতক্ষণ পশুর মধ্যে থাকবে, আত্মা কিন্তু সেই পশু এবং পাশের সাথে বাঁধা আছে। আচ্ছা, এবারে পাশ মুক্ত পশু হবে তবে তো সে পশুপতি। ওকে। অত দূর তো সে যাচ্ছে না, সেই যাত্রাটাই তো মানুষ শুরু করে না। যারা করে তাদেরকে আমরা সিদ্ধ মহাপুরুষ বলে পুজোর আসনে স্থান দিই। এখানে একটা কথা জানতে চাই, তুমি বললে যে এই সব এন্টিটিগুলো খুব ইমোশনাল হয়, ছোটোখাটো বিষয় ভালো লাগে খারাপও লাগে। অনেক ক্ষেত্রে আমি এরকম অনেক কেস পেয়েছি যেখানে নিজের বাড়ির লোক মারা গেছেন, তার আত্মার মাধ্যমে বা তার প্রেতাত্মা হোয়াট এভার, আমি এন্টিটি বলছি, সেই এন্টিটির মাধ্যমে বাড়ির লোকের অনেক ক্ষতি হয়েছে। এটা কি এই কারণে হতে পারে যে বাড়ির লোকের এমন কোনো অ্যাক্টিভিটি হয়েছে যেটা সেই পার্টিকুলার এন্টিটিটার ভালো লাগেনি, খারাপ লেগেছে, সেটা বোঝাবার জন্য রাগের যে বহিঃপ্রকাশটা অনেকটা বেশি হয়ে গেছে? এবং অথবা ও বাড়ির মঙ্গল কামনার জন্যই কিছু করছিল, যে ডিসিশনটা বাড়ির থেকে নেওয়া হয়েছে সেটা বাড়ির মঙ্গলের জন্য নয়, ওকে, ও আটকাতে গেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে বারবার একটা কথা ঘুরে ফিরে আসে, ছোটবেলা থেকে শুনেছি ভূত গাছে থাকে। এটা কি গাছ বলে বলছো, না ভূত প্রেত এন্টিটি পার্টিকুলার কোনো বস্তুটাকে তার নিজের কেন্দ্র বানায় এবং তার আশেপাশে থাকে? ধরো প্রিয় কোনো জিনিস যেটা জীবন্তকালে সে ব্যবহার করতো, মৃত্যুর পরও তার সাথে অ্যাটাচড, লাইক একটা চেয়ার। গাছের ব্যাপারটা কি বলি, কিছু গাছ আছে, কিছু স্পেসিফিক গাছ আছে যেগুলোকে আমরা তন্ত্রে কুলবৃক্ষ বলি। আচ্ছা, কুলবৃক্ষ শক্তির আধার। আচ্ছা। যেমন অশ্বত্থ বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ কুলবৃক্ষ। অশ্বত্থ এমন একটি বৃক্ষ যার বলা হচ্ছে যে মূলে ব্রহ্মা, মধ্যভাগে বিষ্ণু এবং শাখাতে রুদ্র অবস্থান করে। তো এইগুলো দৈব কিছু বৃক্ষ আছে, তো সেই বৃক্ষগুলির থেকে নিরন্তর এনার্জি স্প্রেড হয়। এবারে একটা স্পিরিটের এক্সিস্টেন্সের জন্য কিন্তু ওকে ওই এনার্জি কনজিউম করেই বেঁচে থাকতে হয়। তো অবভিয়াসলি গাছ ওদের একটা তো কমফর্ট জোন হবেই। ওকে। তুমি কখনো দেখবে না ইউক্যালিপটাস গাছে ভূত আছে? এনার্জির নেই। পাকুড় গাছে আছে, বেল গাছে আছে, বট, বট, নিম গাছে আছে। তাহলে এই গাছ এগুলো কুলবৃক্ষ। এইসব গাছে কোনো এন্টিটি বা প্রেতাত্মা থাকতে পারে। হ্যাঁ, এবারে দেখো, খুব জড় বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে এই গাছগুলো বায়ুকে পবিত্র করে। বায়ুকে পবিত্র করে, অনেক বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড কিন্তু এরা অ্যাবজর্ব করে। এবং এগুলো খুব বড় গাছ হয়, গাছগুলো খুব বড়, মানে বৃক্ষের মতো বৃক্ষ এগুলো। তো অবভিয়াসলি
যে আর এই গাছগুলো বাঁচে অনেক দিন বাঁচে। তুমি দেখবে 200 বছর 250 বছরের বট গাছ। ভগবান শ্রী রামকৃষ্ণদেব কামার পুকুরে একটি আম গাছ লাগিয়েছিলেন, আম গাছটা এখনো আছে। সেই আম গাছের কাঠ দিয়ে যজ্ঞ হয়, ওই আম গাছের না, আম গাছের কাঠ দিয়ে যজ্ঞ হয়। সব গাছের কাঠ দিয়ে তো যজ্ঞ হয় না। তাহলে সেই বৃক্ষগুলোর মধ্যেও কিছু বৈশিষ্ট্য থাকে, পাঞ্চভৌতিক এবং পঞ্চতন্মাত্রিক কিছু বৈশিষ্ট্য থাকে, যার জন্য সেগুলো নিরন্তর শক্তির বিচ্ছুরণ এবং শক্তির কেন্দ্রীকরণ ঘটায়। তো অবভিয়াসলি ওটা তো ওদের কমফোর্ট জোন হবে। এই জন্য বলে যে গাছে ভূত থাকে কিছু গাছে। ওকে, এই যে অনেকে বলেন যে আমরা ভূত দেখেছি, ভূত কি অ্যাকচুয়ালি দেখা যায়? না, ওকে, উইদাউট লেজার গ্রিড ভূত দেখা যায় না। তাহলে এটা কি হ্যালুসিনেশন পুরোটাই? মোস্টলি। আর কিছু জায়গাতে হ্যালুসিনেশনও নয়, কিছু জায়গাতে অতিরঞ্জন আছে। মানে এরকম হয়তো হয়েছে যে একটা মানুষ সত্যি সত্যি স্পিরিটের অস্তিত্ব অনুভব করেছে, ঠিক আছে, সত্যি সত্যি অনুভব করেছে, ও কোল্ড স্পটটা অনুভব করেছে, ও হঠাৎ করে ওই জায়গাতে অন্ধকার ছেয়ে আসছে এটা দেখেছে, অনুভব করেছে। কিন্তু ও এই কথাগুলোই যখন মানুষকে বলতে যাবে, মানুষ তো এগুলো বুঝবে না, বিশ্বাস করবে না। আমি যদি এক্ষুনি হঠাৎ করে তোমাকে বলি যে তোমার এই স্টুডিওতে আসার আগে ওইখানে একটা নিম গাছ দেখলাম, নিম গাছের ভেতরটাতে একটা অদ্ভুত অন্ধকার, দুপুরের আলোতেও ওইখানের অন্ধকারটা যেন যাচ্ছে না, একটা জমাট বাঁধা অন্ধকার, তুমি গিয়ে পরে বলবে কই অন্ধকার, এই তো আলো। সেই জায়গায় আমি যদি তোমাকে বলি ওইখানে আমি দেখলাম একজন বসে আছে, রাত্রির বেলায় দেখেছি, মাঝরাতে দেখেছি, তার বড় বড় হাত, বড় বড় পা, তোমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভিজুয়ালাইজড হলো। এরকমও হতে পারে। একদম। আর এই যে কথাটা ভূত রাতে বেরোয়, প্রেতাত্মা রাতে অ্যাটাক করে, কতটা সত্যি এটা? দিনের বেলা ওদের বেরোনোর তো কোনো কারণ নেই, দিনের বেলা তো সূর্য আছে, আলটিমেট সোর্স অফ এনার্জি। ওদের তো তখন সার্ভাইভ করবার জন্য অন্য কোনো কিছুর আশ্রয় নিতে হয় না। রাত্রে তো সূর্য নেই, এনার্জি পাবে কোথায়? তুমি এনার্জির কনসেপ্টে বলছো, ধরো কোনো প্রেতাত্মা বা এন্টিটি কারোর ক্ষতি করতে চায়, সেই ক্ষেত্রে ওর তো এনার্জির দরকার। তাহলে তো রাতের থেকে দিনের সময় অ্যাটাক করা বা ক্ষতি করা, এটা টেন্ডেন্সিটা বেশি থাকবে। হ্যাঁ, মোস্টলি কি হয় যে ওদেরকে, ওরা একটা অন্য ডাইমেনশনে থাকে, ইন দ্য ওয়ার্ল্ড অফ ডেড, ওরা মৃত্যুর সাম্রাজ্যে অবস্থান করে। এই জীবনের সাম্রাজ্যে, এই যেখানে আলো আছে প্রচুর, যেখানে সব কিছু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই এবং আলাদা করতে পারি, এই আলাদা করার জায়গায় যেখানে সেগ্রিগেশন আছে, এইখানে ওদের সারভাইভ করতে প্রচুর কষ্ট হয়। আচ্ছা, খুব প্রয়োজন না পড়লে পরে ওরা এখানে আসে না, এনক্রোচ করে না। ওকে, আইদার ওদের প্রতিশোধ স্পৃহা বা শ্লাঘা অত্যন্ত বেশি থাকে। শ্লাঘা সেটা কি? কাউকে মারার ইচ্ছা। আচ্ছা, এই সমস্ত খুব বেশি থাকে। হিংসা, প্রতিহিংসা, এটা খুব বেশি থাকে, যার জন্য ওরা এনক্রোচ করে। অথবা পরিবারের ওপর, তুমি একটু আগে যে ইনস্ট্যান্সটা দিলে পরিবারের ওপর বা কোনো একটা বিশেষ বিষয়ের ওপর তার দায়িত্ববোধ অত্যন্ত বেশি থাকে, যার জন্য সে কিন্তু এই বাউন্ডারিটা ক্রস করে, এবং এই বাউন্ডারিটা সে ক্রস করে নিজের ইচ্ছায়, নিজের কষ্টটাকে ওভারকাম করে। তো অবভিয়াসলি দিনের বেলাতে তুমি যেটা বললে, দ্যাটস ভেরি ভ্যালিড পয়েন্ট, যে দিনের বেলাতে তাহলে অনেক বেশি সুবিধা। হ্যাঁ, ওরা করে তো, কারণ ভর দুপুরবেলাতে একটা কেস আছে। হ্যাঁ, ভর দুপুরবেলাতে বেশি অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে অনেক ক্ষেত্রে। খুব পসিবল, রাতের সাথে সাথে খুব পসিবল। এমনিতেও ওরা একটা লং টার্মে কাজ করে। ওকে, হঠাৎ করে দুম করে একটা কিছু করে দিল, ওরা এটা করে না। একটা লং টার্মে একটা সময় নিয়ে কাজ করে, ওরা অনেকটা সময় নিয়ে কাজ করে। আর কৌস্তব, আমি এটা দেখেছি, কোনো বাড়িতে যদি এরকম অ্যাক্টিভিটি থাকে, 3টে জায়গায় প্রবলেম হয়। একটা ফিনান্সিয়াল অ্যাসপেক্ট, একটা ইমোশনাল অ্যাসপেক্ট, একটা রিলেশনের দিক থেকে যদি আমি বলি। হেলথ, হ্যাঁ, হেলথ তো ডেফিনেটলি আছে। সবার আগে হেলথ, ফিনান্স, হেলথ আর সাইকোলজি, এই 3টে জায়গাকে ওরা অ্যাটাক করে। জলের মতো বিত্তক্ষয় হবে, এমন অসুস্থতা, এমন রোগ দেখা যাবে যেটাকে
আমাদের জ্যোতিষের ভাষায় দুঃসাধ্য বা অসাধ্য ব্যাধি বলে। আচ্ছা। হয়তো ওই ব্যক্তির জন্মছকে অসাধ্য ব্যাধি নেই, দুঃসাধ্য ব্যাধি নেই, হুম যাদের মধ্যে এই ব্যাধিগুলো হয় সে তো নক্ষত্রের যোগে হয়, হুম। সেটা তার নেই, সেটা হচ্ছে। কিন্তু এটাকে তো আরেকটা ভাবে ডিটারমাইন করা যায়। ধরো অসাধ্য ব্যাধি নেই, কিন্তু লাইফের এমন একটা অ্যাসপেক্ট আসতে পারে যে অ্যাসপেক্টে গিয়ে সে এই সকল প্যারানর্মাল এন্টিটির সম্মুখীন হবে, সেটা তো বিচার করা যেতেই পারে। সেখান থেকে যদি কানেক্ট করা যায় তাহলেও তো বোঝা যেতে পারে যে না, সবসময় বোঝা যায় না যে কিভাবে অ্যাটাকটা করবে। একটা স্পিরিট যখন কোনো একটা ইন্ডিভিজুয়ালের ওপরে অ্যাসোসিয়েটেড হয়, আমি পজেসড বলছি না, আমি বলছি অ্যাসোসিয়েটেড হয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আছে, অবশ্যই আছে। পজেসড মানে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে করে নেবে, অ্যাসোসিয়েট দৃষ্টি আছে। তো যখন অ্যাসোসিয়েটেড হয় তখন সেই ইন্ডিভিজুয়ালের জন্মছকের ওপর নির্ভর করে যে ওর ওপর প্রভাবটা কিভাবে পড়বে। বিত্তক্ষয় হবে, স্বাস্থ্যক্ষয় হবে, স্বজনক্ষয় হবে, না কি হবে এক্স্যাক্টলি। তো এটা ওইভাবে বলা সম্ভব নয় যে সবগুলোই হবে কি না বা কোনো একটা হবে কি না। জন্মছক দেখে এটা বলে দেবো যে কোনো ব্যক্তি প্রেতাত্মার দ্বারা পজেসড হবেন কি হবেন না? কেতু নিচস্থ থাকেন। কেতু নিচস্থ থাকেন বলে স্পিরিচুয়াল যে পাওয়ারটা ইন্টারনাল সেটা অনেকটা কম। না, কেতু নিচস্থ থাকেন মানে হি হ্যাজ দ্য অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য ডার্ক ওয়ার্ল্ড। হুম কেতু মোক্ষকারক গ্রহ, হুম উনি দিব্য জগতের দিকেও যেরকম প্রেরণ করেন, অন্ধকারের জগতের দিকেও সেরকম প্রেরণ করেন। কেতু যদি ক্রূর গ্রহ দ্বারা দৃষ্ট থাকেন এবং নিচস্থ থাকেন, তাহলে হি হ্যাজ দ্য ম্যাক্সিমাম অ্যাফিনিটি টুয়ার্ডস এক্সপিরিয়েন্সিং প্যারানর্মাল অ্যাক্টিভিটি। পজেসড হতে পারে, আবার পজেস্ট অ্যাসোসিয়েটও হতে হতে পারে। পারে। যদি নিচস্থ আবার ক্রূর গ্রহ দ্বারা দৃষ্টও আছে, হুম মূল ত্রিকোণে আছে, হুম। ও পজেস্ট হতে পারে। ওকে, হালকা রাশি ভারী রাশির এই কনসেপ্টটা বিলিভ করো? রাশি তো হালকা ভারী বলে সিদ্ধান্ত জ্যোতিষে কিছু নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কারণ খুব মার্কেটে প্রচলিত একটা টার্ম আছে, আমার রাশি যদি হালকা হয় আমি প্রেতাত্মা দ্বারা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রিত হব, ভারী রাশি হলে হব না। না না না, এক্স্যাক্টলি। এরকম কিছু না। রাশি তো চর মন্দ এই হ্যাঁ, সমস্ত আছে, দ্বৈত। দ্বৈত। তারপরে এই হালকা ভারীর কনসেপ্ট তো আমরা জানি না, সিদ্ধান্ত জ্যোতিষে নেই। এক্স্যাক্টলি, মানে ভারী রাশি হালকা রাশির কনসেপ্টটা ইজ আ মিথ। ইয়া, ইটস মিথ। ওকে, এই যে তুমি একটা কথা বললে ওয়ার্ল্ড অফ লিভিং, ওয়ার্ল্ড অফ ডেড, এটা দুটো ডিফারেন্ট ডাইমেনশন, আমি বুঝতে পারছি। এই যে দুটো ডিফারেন্ট ডাইমেনশন রয়েছে, সেটা কি কখনো কোলাইড করে যায় যার জন্য তারা আমাদের জগতে চলে আসেন বা তাদেরকে ডেকে আনা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলাইড করে, কোলাইড করে। একটা বছরের কিছু নির্দিষ্ট সময় থাকে, বছরের কিছু নির্দিষ্ট সময় থাকে যে সময়গুলোতে দুটো জগৎ মিশে যায়। আচ্ছা, শেষ যেমন? মহালয়া, ওকে, ভূত চতুর্দশী, ভূত চতুর্দশী, মহালয়া, মহাষ্টমী, হুম অশোকাষ্টমী, শিব চতুর্দশী মানে মহাশিবরাত্রি। হুম হুম। সব শিবরাত্রিগুলোতে কাছাকাছি আসে, কোলাইড করে যায় না। ওকে, মহাশিবরাত্রিতে একদম মিশে যায়। ওয়ার্ল্ড অফ লিভিং, ওয়ার্ল্ড অফ ডেথ দুটো ওয়ার্ল্ড, মিশে যায়। সব সব ওয়ার্ল্ড, সব ওয়ার্ল্ড, আচ্ছা, মানে এন ডাইমেনশনাল যে জগৎ আছে। এই জায়গাটা একটু ব্যাখ্যা করো। এন ডাইমেনশনাল? এন ডাইমেনশনাল মানে অসংখ্য, হুম প্রচুর সংখ্যায়, মানে এক্স্যাক্টলি বলা যাবে না যে কতগুলো ডাইমেনশন। হুম ধরো তুমি আমি এখন একটা ডাইমেনশনে কথা বলছি, একজন পদার্থবিজ্ঞানী এলেন, তিনি এই কথাগুলো যদি সত্যি বলে ধরে নেন, তখন উনি ওনার এনার্জি থিওরি, এনার্জি স্পেকট্রাম দিয়ে একরকমভাবে ব্যাখ্যা করবেন। যদি উনি না মেনে নেন, তাহলে পরে এগুলোকে নেগেট করতে উনি বিভিন্নভাবে ব্যাখ্যা করবেন। এটাও তো এন ডাইমেনশন, ওকে। একই ঘটনা। অতএব ইন দ্য ওয়ার্ল্ড অফ লিভিং উই আর সারাউন্ডেড উইথ এন ডাইমেনশনস। তাহলে পরে যে জগৎটা আমার ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয়াতীত বা ইন্দ্রিয় ইতর, সেই জগৎগুলোর মধ্যেও তো এন ডাইমেনশনস আছে। তো এই এন ডাইমেনশনাল যে ইউনিভার্স আছে, এটা কমপ্লিটলি কোলাইড করে যায় এই সময়গুলোতে। এবং এই সময়গুলোতে আমাদের কিছু বিশেষ কাজ করতে বলা হয়, এই সময়গুলোতে ব্রত উপবাস করে, এই সময়গুলো নিয়ম নিষ্ঠাতে থাকে, ইত্যাদি ইত্যাদি করা হয়। নয়তো এতগুলো ওয়ার্ল্ড একসাথে কোলাইড যেহেতু করছে বা মিশে যাচ্ছে,
সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার উপর আসতে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট মানে কি না, আমরা অতি শক্তিশালী শক্তির বিচ্ছুরণ সহ্য করবার জন্য ইকুইপড নই। যে শক্তির বিচ্ছুরণ হয়, শক্তি কখনো পজিটিভ বা নেগেটিভ হয় না, শক্তিটা শক্তি, ওকে, শক্তির বিচ্ছুরণ হয়। আমি সেই শক্তি হ্যান্ডেল করতে পারবো কি না, তার জন্য শাস্ত্র খুব একটা আমাদের উপর ব্যাপারটা ছাড়েননি। যে সব রকম মানুষই তো আছে, কিছু মানুষ আছে অতি দুর্বল, যারা এই বিচ্ছুরণ সহ্য করতে পারবেন না। কিছু মানুষ আছে যথেষ্ট শক্তিশালী, যারা এই শক্তির বিস্ফোরণ হয়তো সহ্য করতে পারবেন। স্পিরিচুয়ালি বলছো? পুরো ম্যাটারটাই তো স্পিরিচুয়াল। যখনই আমি শক্তির ক্ষেত্রে চলে এলাম, তখনই ম্যাটারটা স্পিরিচুয়াল। আজকে কেমিস্ট্রি ল্যাবে দুটো রাসায়নিকের বিক্রিয়াতে যদি একটা এক্সোথার্মিক রিয়াকশন হয়, সেটাও শক্তির বিচ্ছুরণ। ওকে, আমরা অনেক ক্ষেত্রে শুনি কোনো হন্টেড বাড়ি সো কল্ড, সেখানে যখন কেউ যাচ্ছেন বা সেই জায়গাতে ভিজিট করছেন, ইভেন আমার নিজেরও হয়েছে এরকম একটা হন্টেড হাউসে আগরপাড়াতে। পার্টিকুলার জায়গা না, কিছু কিছু জায়গা খুব ঠান্ডা অনুভূত হয়। আবার অনেক ক্ষেত্রে আমি নিজেরও হয়েছে, শুনেওছি, জেনেওছি, একটা গরম বাতাস লাগে। এই যে এটাকে আমি কোল্ড স্পট বা হটস্পট হিসেবে কোয়ান্টিফাই করতে পারি। এই কোল্ড স্পট বা হটস্পট এটা কেন ফিল হয় আমাদের? একটা শক্তির অসম্ভব তারতম্যের জন্য। কীরকম দেখো, একটা এন্টিটি যার এক্সিস্টেন্সটা নির্ভর করে শক্তির ওপর, এনার্জির ওপর। এনার্জি বললে মানুষের বুঝতে বেশি সহজ হবে, কারণ শক্তি বলতে মানুষ অনেক কিছু বোঝে। এনার্জি বললে পরে সুবিধা হয়, কিন্তু আমি শক্তি দিয়ে বলছি তার কারণ শক্তি বললে পরে আমি ব্রডার আসপেক্টটাকে কভার করতে পারবো। এমন একটা এন্টিটি যে শক্তির অ্যাসিমিলেশন দিয়ে পরে নিজের এক্সিস্টেন্সটা ধরে রেখেছে, কিন্তু সর্বত্র তো সেই শক্তি নেই। এবারে কোনো একটা স্পেসিফিক জায়গায় ইন দ্য ওয়ার্ল্ড অফ লিভিং, আলোর জগতে, সেই জায়গাটা অ্যাটেন্ড করবার জন্য বা সেইখানে ওকে এক্সিস্ট করবার জন্য পারিপার্শ্বিক থেকে এনার্জি ক্যাপচার করতে হবে। আচ্ছা, কোল্ড স্পট, কারণ এনার্জিটা নিয়ে নিচ্ছে, হিট এনার্জিটা নিজের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে, ওখানে টেম্পারেচার ড্রপ করে যাচ্ছে। এনি এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু হিট এনার্জি। এক্স্যাক্টলি। শক্তিটা যদি ঠিক উল্টোটা হয়, যে এমন কোনো একটা স্পিরিট যে যথেষ্ট শক্তিশালী, তার হয়তো জীবিত অবস্থায় বিভিন্ন রকম ক্রিয়া করা আছে, ক্রিয়াকাণ্ড করা আছে, তার বলতে তান্ত্রিক ক্রিয়া? না না, তার বিভিন্ন ক্রিয়া করা আছে। শুধু তান্ত্রিক নয়, কেন একজন বৈদিক ব্রাহ্মণ যে নিষ্ঠাভরে সারা জীবন ধরে বৈদিক সন্ধ্যা করে গেছে, অগ্নিহোত্র করে গেছে, তার ক্রিয়াটাও তো ক্রিয়া। মন্ত্র উচ্চারণ করছে, তার মধ্যেও তো ক্রিয়া আছে। সে ব্রহ্ম তেজে পরিপূর্ণ। বা ক্রিয়া যোগের কথা যদি বলো, বাবারে সে তো আরো অনেক দূরের কথা। তো তারা যখন এই প্রয়োজনটা অনুভব করেন যা আসবেন, তো তখন এইখানের এনার্জির সঙ্গে ব্যালেন্স করবার জন্য দে নিড টু রিলিজ হিট, গরম হাওয়া। ওকে ওকে ওকে, মানে ব্যাপারটা আমি যতটা বুঝতে পারছি, এন ডাইমেনশন অফ ওয়ার্ল্ড রয়েছে, ডাইমেনশনাল ওয়ার্ল্ড রয়েছে, কোলাইড করে। আর এই যে স্পিরিটসদের কথা বলছো, অনেক ক্ষেত্রে মৃত্যুর পর অনেক স্পিরিট মুক্তি পান না, এই প্লেনেই থেকে যান আর এখানেই বিচরণ করেন। আর অনেকে অন্য ওয়ার্ল্ডে চলে যান, যে কারণে কি আমরা বলি যে মুক্তি পাননি, এই যে ব্যাপারটা, এটা কি এটার সাথে রিলেটেড? মুক্তি হয় না, কোনো আত্মার মুক্তি হয় না। মুক্তি হয় না। শাস্ত্র মুক্তির যে ডেফিনিশন দিয়েছে, সেখানে জাস্ট বডিলি ডেথ হয়ে যে সারা জীবনে কোনো কাজ করেনি, মুক্তি বা মোক্ষ, সেটাও আবার 5 রকম আছে না মুক্তি: সাযুজ্য, সারূপ্য, সার্ষ্টি, সালোক্য ইত্যাদি। এই মুক্তি সম্ভব না এরকম করে করা। যারা জীবন মুক্ত, জীবদ্দশাতে জানেন মুক্তি কি, তার জন্য চেষ্টা করেছেন, রগড়েছেন নিজেকে, একটা ইমেন্স ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছেন, ইমেন্স প্র্যাকটিস, ইমেন্স ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গেছেন, তারা জানেন মুক্তি কি। সাধারণ মানুষের মুক্তি হয় না, গতি হয়। ওকে, গতি হয়। পরপারে গতি হয়নি, সেই অ্যাসপেক্ট আমি জানতে পারি। মানে যারা আটকে থেকে যান বা যাদের পারলৌকিক ক্রিয়া হয় না, তারা এখানে আটকে যান, মানে তার ওই সত্তার যে গতিটা হওয়ার কথা
পরবর্তী জন্মের জন্য সেই গতিটা আটকে যায়। তাহলে এখানে আমাকে একটা কথা বলো, কারোর মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে সে আত্মা মানে বডি থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে, সেই আত্মাটা পুনর্জন্ম নেবে নাকি ডেড, দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেড এখানে চলে যাবেন? ওয়ার্ল্ড অফ দ্য ডেডের মধ্যে দিয়েই তো পুনর্জন্মটা হবে, ওটাই তো গতিটা, ওকে, ওটাই তো গতি। এই যে ওয়ার্ল্ড অফ দ্য ডেডের কথা বলছো, সেখান থেকে অনেকে আবার পুনর্জন্মের দিকে না গিয়ে ওয়ার্ল্ড অফ লিভিং এ চলে আসেন, ওটাই কিছু আটকে যাওয়া, আটকে যাওয়া, ওটাই প্রতিহিংসার আটকে কারণে বা কিছু হ্যাঁ কারণে। ওইটাই আটকে যাওয়া। ওই বলে না যে মুক্তি হলো না, হুম হুম, ওটা এইটা, ওকে, ওটা এইটা এক্স্যাক্ট মুক্তির যে কনসেপ্ট সেটা এটা নয়। বুঝতে পারছি, বুঝতে আছে? পারছি। মুক্তি ইজ মোক্ষ, কৈবল্য। এই যে অনেক ক্ষেত্রেই আমরা শুনি যে ভূতের ভর হয়েছে, প্রেতাত্মার ভর হয়েছে, বা পজেশন স্পিরিট পজিশন হয়েছে। অ্যাকচুয়ালি কি স্পিরিট পজিশন হয়? খুব রেয়ার। আচ্ছা, এমন একটা ক্ষেত্র যেখানে একটা স্পিরিট একটা মানুষের চিত্তবৃত্তিকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে তাকে দিয়ে ডাইরেক্টলি কাজ করাচ্ছে, দিস ইজ ভেরি রেয়ার, ভেরি রেয়ার। ওকে, তার জন্য তার মোটিভটা ভয়ঙ্কর স্ট্রং থাকতে হবে, এবং সেইটার থেকে তাকে মুক্ত করাটা আরও কষ্টকর। তখন শুধু কমিউনিকেশনের মাধ্যমে তাকে কিন্তু মুক্ত করা যায় না, বিভিন্ন ক্রিয়া আরও অনেক কিছু থাকে। কি কিভাবে হয় এই স্পিরিট পজিশন? মোস্টলি যে স্পিরিট পজিশনটা হয় সেটা ট্রমা থেকে হয়, ট্রমা থেকে? ট্রমা থেকে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা নিজস্ব ট্রমাটাইজিং ইভেন্ট ঘটে, হুম, খুব হার্ড ট্রমা থাকে। স্পিরিট কি করে, ওই ট্রমাটাকে কাজে লাগায়। হুম, যার জীবনে এই ট্রমাটা নেই হুম, তার জন্য ট্রমা ক্রিয়েট করে, ওকে, ট্রমাটা ক্রিয়েট করে ওর চিত্তবৃত্তিটাকে নিজের মতো করে ঘুরিয়ে নেয়। হুম হুম। চিত্তবৃত্তি বলতে তুমি বলতে তার চাইছো? তার ভাবনা চিন্তার গতি। ওকে, এবারে আমরা যা কিছু করছি সমস্ত কিন্তু আমাদের চিত্তবৃত্তির নিয়ন্ত্রণে হয়। মনের একটা অসম্ভব ডমিনেন্স থাকে অন দ্য ফিজিক্যাল বডি, হুম 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 হুম, ঠিক আছে? এই মনের শক্তিটাকে ও কাজে লাগায়, ওইখানটাকে ও ম্যানিপুলেট করে মোস্টলি। আচ্ছা, আইদার ওর প্রিভিয়াস ট্রমাটাইজিং ইভেন্ট যেটা ওর অলরেডি আছে, ধরো একটা পিটিএসডি ডিসঅর্ডারের মানুষ, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের মানুষ, তার ওইটাকে ফিরিয়ে আনবে, পিটিএসডিটা ফিরিয়ে আনবে, বারবার ভিজুয়ালাইজ করবে, ভিজুয়ালাইজ করাবে, মনে করাবে, বা এমন ছোট ছোট ঘটনা করাবে ওর পেরিফেরাল ভিশন দিয়ে, বা কোনো একটা ঘটনা দিয়ে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করবে যেটাতে ওর ওইটা বারবার মনে পড়ে যাচ্ছে, হুম হুম, পিটিএসডিটা। পিটিএসডিটা। এখানে একটা ছোট ঘটনা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি মেয়ে ছিল, সে গ্রামে বড় হয়েছে এবং খুব ছোটবেলায় টিউশন থেকে সন্ধেবেলা ফেরার পথে গ্রামে মাঠের ধারে তারই এক বান্ধবীকে তারই কোনো দাদার দ্বারা নিগৃহীত হতে দেখেছে, অ্যাবিউজ করছিল। দেখেছে। কাউকে কিছু বলতে পারেনি মেয়েটা, নিজের শক্তিতে, নিজের মনের শক্তিতে ও ওই ট্রমাটাকে চেপে ধরেছে, আটকেছে, সাপ্রেস করেছে, হ্যান্ডেল করে নিয়েছে। ওকে, নাও শি ইজ অ্যান অ্যাডাল্ট। হুম, এখন সে বড় হয়েছে, এখন সে অনেকটা সময় পেরিয়ে গেছে, অতএব ওইটা তার মানে ভুলে যাওয়ার দলে চলে গেছে। ওই ঘটনাটা ও ভুলে গেছে, অলমোস্ট ভুলে গেছে। কোথাকার কেস এটা? এটা মেদিনীপুরের কেস। ওকে, ও ভুলে গেছে কেসটা। যখন বড় হচ্ছে একটা মানুষ, একটা মেয়ে যখন আজকের দিনে বড় হচ্ছে, তার রিলেশনশিপস হচ্ছে, তার নতুন প্রথম রিলেশনশিপ হয়েছে, তার বয়ফ্রেন্ড হয়তো তার হাতটা ধরতে গেছে, খুব বড় কোনো ক্রাইম না, কিছু না, দ্যাটস ভেরি নর্মাল একদম, অ্যান্ড ভেরি রোম্যান্টিক। ইয়া, দ্যাটস ভেরি আই রোম্যান্টিক, কুড অ্যাগ্রি। ইউ কুড অ্যাগ্রি, দ্যাটস ভেরি রোম্যান্টিক। ওটা ফ্ল্যাশ করে গেল, সেই আগের সেইটা। ইভেন্টটা। সেই ট্রমাটা ফ্ল্যাশ করে গেল, ও ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল, না না না। তাহলে কি এটা একটা দৃষ্টি? হুম হুম, এইরকম ট্রমাটাইজ যে মানুষগুলো, তাদের মধ্যে দিয়ে কিন্তু এই প্রেতাত্মাদের দৃষ্টি খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে, নিজে যেটা চাইছে করিয়ে নিতে পারে। করিয়ে নিতে পারে।
ওই ট্রমাটাকেও বারবার তুলে আনবে। তার বয়ফ্রেন্ড এমন একটা মানুষ যে তাকে সত্যি ভালোবাসে, সে তার হাতটা ধরতে চেয়েছে, সেইটাকেও কানেক্ট করবে ওই অ্যাবিউজের সাথে। মারাত্মক জিনিস। কেন মারাত্মক বলছি, একটা রোমান্টিক সিচুয়েশন হ্যাঁ, যেখানে যেটা খুব ফিজিক্যাল পিওর, কন্ট্যাক্ট পিওর, যেটা খুব পিওর, সেখানের ফিজিক্যাল কন্ট্যাক্টের সাথে কোনোভাবে ওই অ্যাবিউজের ফিজিক্যাল কন্ট্যাক্টটাকে রিলেট করা যায় না, যায় না। সেটাকে ও ও রিলেট রিলেট করছে, ও রিলেট করাচ্ছে। দিস ইজ হাউ দিজ পিপল প্লে উইথ আওয়ার মাইন্ডস। এরা আমাদের মনের সাথে এইভাবে খেলে, তার কারণ আমাদের নিজের মনের ওপর নিজের সংযম নেই, নিয়ন্ত্রণ নেই। যোগ এই জন্য প্রয়োজন না, মানুষ মাত্রে যোগ এই জন্য করতে হয় না। যোগ বলতে কি বলতে চাইছো? রাজযোগ, যাতে মনের ওপর নিয়ন্ত্রণটা আসে। এখনকার দিনে নেই, তাও চেষ্টা চলছে। তুমি স্পিরিট পজিশনের কথা বললে, এখানে চারটি জিনিস খুব বেশি ম্যাটার করে: ইনফেস্টেশন, ম্যানিফেস্টেশন, অবসেশন, লাস্ট স্টেজ ইজ পজিশন। নিজের ফিলটা দেয় আমি এক্সিস্ট করছি বোঝায়। ম্যানিফেস্টেশনে তোমাকে বারবার বোঝাচ্ছে অ্যান্ড তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে চাইছে, তুমি সেই স্পিরিটটাকে নিয়ে অবসেস হয়ে গেলে, ইট ইজ অবসেশন। লাস্টে তোমাকে পুরোপুরি কন্ট্রোল করছে, ইট ইজ পজিশন। এটা হচ্ছে ওই রেয়ার কেসটা, যেখানে ও ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছে একটা মানুষ। কিন্তু আরেকটা পার্টিকুলার টাইপ অফ পজিশন আছে যেখানে এই যে রেয়ার কেসটা খুব বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে ডেমনিক পজিশন বা টোটালি পিশাচের ডিফারেন্ট, মাধ্যমে। টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। তুমি যে চারটে স্টেজ বলে ডিমনিক পজেশন, এগুলো কিছু হয় না, ও ডাইরেক্ট পজেস করে। হ্যাঁ, সেটাই বলছি আমি। ডিমন ডাইরেক্ট পজেস করবে। পিশাচ। পিশাচ সে যখন পজেস করবে, ও মনের ওপর কন্ট্রোল শুধু নেবে না, ও মন, শরীর, ক্রিয়া, চিত্তবৃত্তি সব কিছুর ওপর কন্ট্রোল নেবে। তোমার কথাগুলো পর্যন্ত ও কন্ট্রোল করে দেবে। পিশাচ। পিশাচ। তার কারণ একটা পিশাচ সত্তা কিন্তু একটা আত্মা বা প্রেতাত্মার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। ও জন্মেইছে পিশাচ হয়ে। পিশাচ হচ্ছে একটা আলাদা এন্টিটি, আমাদের হিউম্যানসের মতো। হ্যাঁ, ওরা পিশাচ হয়েই জন্মায়। ইসলামে কি এদেরকে জিন, ক্রিশ্চিয়ানিটিতে ডিমনস, হিন্দুত্বতে পিশাচ। জিনরা পিশাচ নয়, জিন একটা দৈব সত্তা। পিশাচরাও দৈব সত্তা, ওরাও দেবজনী, কিন্তু জিন আলাদা জিনিস। স্মোকলেস ফায়ার থেকে তৈরি করা হয়েছে পর্যন্ত ইসলাম। জিন আলাদা জিনিস। হিন্দুত্বতে কি জিনের কনসেপ্ট আছে কোনোভাবে, মানে যেটাকে আমরা অন্য নামে ডাকি বা এরকম কিছু আছে, কিন্তু সেই নামটা আমি এখন উচ্চারণ করব। ওকে, আমি বললাম না, আই এম ইন আ হ্যাঁ, টোটালি হ্যাঁ। ভালনারেবল পজিশন রাইট নাও। আই ক্যান নট রিভিল দিস। জুলাইয়ের আগে বলতে পারবো। জুলাইয়ের আগে না। ওকে, এবার এখানে বিষয়টা হচ্ছে কৌস্তভ, তুমি এই যে পিশাচের কথা বললে, সে ডাইরেক্ট পজেস করবে। পিশাচরা কি আমরা একটা ডাইমেনশনে রয়েছে, ওদের কি আলাদা একটা ডাইমেনশন রয়েছে টোটাল, না আমাদের সাথেই এই ডাইমেনশনেই কো এক্সিস্ট করছে? ওদের কোনো বাউন্ডারি নেই, পিশাচের কোনো বাউন্ডারি নেই। ওরা যে কোনো সময় যে কোনো ডাইমেনশনে প্রবেশ করতে পারে। ওরা যে কোনো সময় যে কোনো ডাইমেনশনে যে কোনো অস্তিত্বের ওপর ওরা পজেস করতে পারে। একটা প্রেতাত্ম পিশাচ দ্বারা পজেসড হতে পারে। একটা প্রেতাত্মা পিশাচ পিশাচ দ্বারা পজেসড হতে পারে। কি বলছো এটা? একটা প্রেতাত্মা পিশাচ দ্বারা পজেসড হতে পারে, তার কারণ ও তো একটা এন্টিটি। হুম 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 এরকমও কেস আছে। একটু শুনি। ভদ্রলোক মারা গেছিলেন এবং ওনার চিতাভস্য নিয়ে যখন ওনার ছেলে ফিরে আসছে, তখন রাস্তায় একটি গাছের তলায় দাঁড়ান এবং উনি জানতেন না সেই গাছে একজন গ্রাম্য দেবতা থাকতেন। গ্রাম্য দেবতা? সেটা কি হয়? গ্রামের রক্ষাকর্তা যে দেবতারা, মানে ক্ষেত্রপাল বলতে পারি কি আমি? ক্ষেত্রপালের ম্যানিফেস্টেশন। এবারে যে ক্ষেত্রপাল ওখানে থাকতেন, ক্ষেত্রপালক হিসেবে বলছি, যে গ্রাম্য দেবতা ওখানে ইনিও থাকতেন। একটা দৈবিক এন্টিটি। অবশ্যই দেবতা, দেবতা, একদমই দেবতা, কোনো দেব জনি নন, জাস্ট দেবতা। তো সেই দেবতা একটু পিশাচ ওরিয়েন্টেড ছিলেন, মানে ওনার আবরণ দেবতারা সমস্ত এক একজন পিশাচ ছিল। এরকম হয়? হ্যাঁ, শিবেরই আছে, আচ্ছা আচ্ছা, মহাদেবেরই আছে। মহাদেবের তো রাক্ষস অসুর সব আছে। মহাদেবের পুজোর আগে আবরণের পূজার মধ্যে কীর্তিমুখের পূজা করা হয়, তিনি কি একজন রাক্ষস। মানে যে কোনো তুমি দেবস্থানে যাও, তুমি দেবস্থানে দেখবে যে দেবতার মাথার ওপরে কীর্তিমুখ, উনি রাক্ষস একজন। উনি একজন রাক্ষস।
অসুর। পিশাচ যে এন্টিটিটা, তার থেকে রাক্ষস বা অসুর এরা কি আরো হায়ার আরো হায়ার পাওয়ার হায়ার পাওয়ার ম্যানিফেস্ট করেন? কি হলো তারপর ওই কেসটা? ওই ভদ্রলোক ওই চিতাভস্মটি ওনার ভাইকে ধরিয়ে দিয়ে ওই গাছের নিচে বিড়ি খেয়ে বিড়িটা ফেলেছে। যে ভদ্রলোক মারা গেছিলেন তার ওপর গিয়ে ক্রোধটা পড়লো। আচ্ছা আচ্ছা। বাইরে থেকে দেখে একদম স্পষ্ট মনে হবে তোমার স্পিরিট পজেশন, প্রেতাত্মার পজেশন, কিন্তু একটা প্রেতাত্মার পজেশনের যে বাউন্ডারিটা থাকে তার থেকে অনেক বেশি ক্ষতি করছিল। কাকে পজেস করেছিল? কাকে? প্রেতাত্মাটিকে। তাহলে তোমরা সেটা বুঝতে পারলে কি করে যে অনেক পরে বুঝেছি। আচ্ছা। প্রথমে তো ডিটেক্টই করা যায়নি, 2 মাস লেগে গেছিল আমাদের কেসটা হ্যান্ডেল করতে। তারপরে বোঝা গেছিল যে এটা অন্য গল্প। শেষে শান্ত করতে হলো সেই দেবতাকে, দেবতার আবরণ দেবতা, ওই পিশাচদেরকে। সেটা রিচুয়ালস আছে। সেটা রিচুয়ালস। কি হয়েছিল কেসটা বেসিক্যালি? তোমরা মানে কি প্রবলেমটা কি হচ্ছিল ওখানটাতে? স্পিরিট পজিশনে বিত্তক্ষয় হয়, ঠিক আছে? সেই বিত্তক্ষয়ের তো একটা স্কেল আছে, যে এত পরিমাণ বিত্তক্ষয় হবে এই পরিমাণ টাইমে, এই পরিমাণ টাইমে, বা যদি স্বজন বিয়োগ হয় তো তারও তো একটা স্প্যান আছে। যেমন তোমাকে বললাম 1 বছরের মধ্যে 4 জন ভাই মারা গেল প্রথমের ঘটনাটা, এরকম একটা স্প্যান আছে। এই স্প্যানটা যদি 100 টাইমস ইন্টেন্সিফাই হয়, 2 দিনের মাথায় লোকটা পথে বসে গেল। 2 দিনের মধ্যে? 2 দিনের মাথায় লোকটা কমপ্লিটলি ধারে একদম ডুবে গেল। শ্রাদ্ধের আগে ছেলে মারা গেল। বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, বংশ শেষ করে দিচ্ছে। ভয়ঙ্কর ক্রোধ। 15 দিনের মাথায় এইসব হয়েছে? 15 দিনের মাথায়। আমরা যে কিভাবে 2 মাস ব্যাপারটাকে ঠেকিয়ে রেখেছিলাম সে আমরাই জানি। 2 মাস পরে যখন ব্যাপারটা রিভিল হলো যে না, এটা স্পিরিট পজিশন হতে পারে না, তোমরা কি আমরা তো স্পিরিট ভেবে করছিলাম। তোমরা কি এখানে তন্ত্রের হেল্প নাও কোনোভাবে? হ্যাঁ, এখানে তন্ত্রের হেল্প। মানে কি সুন্দর একটা সাবজেক্ট, যেখানে পুরো সায়েন্স, তন্ত্রও একটা সায়েন্স, বাট অনেকে মানতে চান না, সেই অ্যাসপেক্টে বলছি। এই দুটো ধারা একসাথে মিলে যাচ্ছে, মিশে যায়। এই যে তোমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যাও, কি কি প্রিকশনস নাও নিজেদের ক্ষেত্রে, যাতে তোমার নিজের কোনো ক্ষতি না হয়ে যায়, তুমি অ্যাসোসিয়েট না হয়ে যাও? মোস্টলি আমাদের যে কনসেপ্টটা শেখানো হয়েছিল ইয়ের সময়, সিপিআর করার সময়। সিপিআরটা কি? সার্টিফিকেশন ইন প্যারানর্মাল ইনভেস্টিগেশন। সিপিআই করার সময় আমাদের প্রথম যেটা শেখানো হয়েছিল যে দেখ বাবা, কোনো জিনিস তোকে প্রোটেকশন দিতে পারবে না। সে তুই গঙ্গা জল নিয়ে আয়, ভস্ম নিয়ে আয়, যা খুশি নিয়ে আয়, প্রোটেকশন দিতে পারবে না। আজকে তুই যদি একটা জায়গাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যাচ্ছিস, তুই নিজের প্রোটেকশনের জন্য সাথে একটা ছোট শিশিতে গঙ্গা জল রেখেছিস, তোর প্রোটেকশন হয়তো হলো, ওইটার জন্য যদি স্পিরিট আসতে না পাচ্ছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এমন কোনো প্রোটেকশন লেয়ার নিজেদের চারিদিকে করতে পারি না যেটা এতটা শক্তিশালী, যেটা স্পিরিটকেই আটকে দেয়, আমাদের কমিউনিকেশনটাই বন্ধ করে দেয়, রিপেল করে দেয়। এটা আমরা করতে পারি না। মানে উইদাউট এনি প্রোটেকশন থাকো তোমরা? না, ওখানে আমাদের কিছু ট্রিক্স আছে যেগুলো শেখানো হয়েছিল। কিছু প্রোটেকশনের ট্রিক্স আছে যেটাতে ও ডাইরেক্ট হার্ম করে না, করতে চায় না। সবার আগে হচ্ছে যে মাইন্ডটা ফাঁকা রাখতে হয় আর খুব অপটিমিস্টিক থাকতে হয়। অপটিমিস্টিক অ্যাবাউট হোয়াট? অ্যাবাউট হোয়াট এভার উইল বি হ্যাপেনিং ওকে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক অ্যাবাউট ইট। তোমাকে গাল দেবে, মারবে, ধরবে, হ্যাঁ ঠিক আছে, যা খুশি করুক, হাসি মুখে সহ্য করে নাও। তোমার কাজ কমিউনিকেট করা, তোমার কাজ ইনফরমেশন বার করা যে কেন করছে, ব্যাস। মনের জোর, উইল পাওয়ারটা সবথেকে বড় উইল পাওয়ার। হ্যাঁ, এবারে উইল পাওয়ার বুস্ট করবার জন্য কিছু কিছু মানুষ কিছু মোর্টাল ইনস্ট্রুমেন্ট ইউজ করেন। এই যে বলে যে আমি একটা কবজ পড়ে আছি, তো রিপেল করে দেবে। হ্যাঁ, কবজে অ্যাকচুয়ালি কাজ হয়? হ্যাঁ, তো রিপেল করে দেবে। তো আমি এটা থিওরিটা বুঝতে চাইছি যে ধরো কেউ একটা কবজ পড়ছেন, সেই কবজের কবজ পড়ছেন অথবা পড়ছেন একই কাজ। ওকে, হ্যাঁ একই কাজ। ওকে,
মন্ত্রের যে শক্তিটা সেটা কি কবচের মধ্যে ম্যানিফেস্টেড থাকে যার জন্য রিপেল করে দেয় এরকম type? কবচ কিভাবে বানানো হয় জানো? না। গোটা কবচ, কবচ একটা স্তোত্র হয়, আচ্ছা। ওটাকে ভূর্জপত্রে লিখতে হয় হুম। কুমকুম দিয়ে। ওকে, কুমকুম মানে সিঁদুর? না, কুমকুম পাওয়া যায়, কুমকুম একটা আচ্ছা। মানে ফুলের পাপড়ি থেকে তৈরি হয় ওটা। হুম কুমকুম দিয়ে লিখতে হয়, হুম তারপরে ওই ভূর্জপত্রটাকে মুড়ে সোনা রূপো দিয়ে মুড়তে হয়, দিয়ে তার উপর ওই গোটা কবচটা একটা বিশেষ সংখ্যায় জপ করতে হয়। আচ্ছা আচ্ছা। তারপর ওটা বিশেষ একটি তিথিতে ওটি ধারণ করা হয়, তাহলে সেই জপের শক্তিটা ওটার মধ্যে ম্যানিফেস্টেড থাকছে, ম্যানিফেস্টেড থাকছে। সেই জন্য রিপেল করছে, মানে অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করে। যখন যখন ওই ভূর্জপত্রটি তৈরি হলো, হুম। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ গ্রন্থ। আচ্ছা আচ্ছা। তুমি একটা শাস্ত্র নিয়ে ঘুরছো, ঠিক আছে, যার বিবক্ষা এবং শব্দার্থ শক্তি দুটো একসাথে জমা আছে তোমার কাছে, যে প্রত্যেকটা শব্দের স্ফোট একদম প্রমিনেন্ট অবস্থায় সমস্ত শক্তি সংহৃত করে তোমার দেহকে আগলে রাখছে। আমার আর 3টে প্রশ্ন রয়েছে। সাপোজ ধরো কেউ পজেসড, সেখানে আমরা যে সিমটমসগুলো দেখি সেগুলো সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডারের সাথে সিমিলার মনে হয়, যেমন এমপিডি, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা স্কিজোফ্রেনিয়া। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করো কি করে? অনেক সময় ডিফারেন্সিয়েট করা যায় না, অনেক সময় পজেশন এরকম হয় যে পজেশন চলে গেছে কিন্তু পজেসড যিনি ছিলেন তার এখনো মনে হচ্ছে তিনি পজেসড। আচ্ছা। ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার গ্রো করে দিয়ে যায়, তৈরি করে দিয়ে যায়, তখন সাইকোলজিক্যাল হেল্প লাগে। আলাদা করি কিভাবে? রিডিংস পাই না। রিডিংস পাও না বলতে? যখন কেউ পজেসড আছে, পজেসড হয়ে কথা বলছে, তখন আমরা আমাদের ইকুইপমেন্টসে কিন্তু রিডিং পাই। আচ্ছা। বিভিন্ন রিডিং পাওয়া যায়। যখন ও নিজের থেকে বলছে, নিজের ডিসঅর্ডার থেকে বলছে, তখন কোনো রিডিং পাওয়া যায় না। গ্যাজেটসের মাধ্যমে? গ্যাজেটস কোনো রিডিং পাওয়া যায় না। সো দ্যাটস প্রিটি ইজি। কারোর বাড়ি পজেসড বা হন্টেড যেটাকে আমরা বলি, কারোর বাড়িতে প্রেতাত্মা আছে কিনা এটা কিভাবে বুঝবো? প্রথম কথা হচ্ছে যে এটা বোঝার কোনো জিনিসই নয়, ও এতটা প্রমিনেন্ট, ও বলে দেবে, ও নিজের অস্তিত্বটা প্রমাণ করে দেবে। কোনো প্রেতাত্মা? কোনো প্রেতাত্মা যদি সত্যি থাকে তাহলে সে প্রমাণ করে দেবে। কোনো প্রত্যক্ষের অনুমান প্রমাণের প্রয়োজন হয় না। 3 ধরনের প্রমাণ আছে: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। শব্দ মানে শাস্ত্র। যেখানে এই 3 ধরনের প্রমাণের মধ্যে প্রত্যক্ষ প্রমাণ শ্রেষ্ঠ। কোনো বাড়ি হন্টেড বা কোনো একটি ক্ষেত্রর মধ্যে পিশাচ অথবা কোনো প্রেতাত্মার দৃষ্টি আছে, এবং সেটা যদি আমাদের জগতে, আমাদের জীবনের মধ্যে প্রভাব ফেলতে চায়, প্রভাব ফেলছে, সেটা এতখানি প্রত্যক্ষ হবে যে সেখানে অনুমান প্রমাণের কোনো প্রয়োজন হবে না। আচ্ছা। এই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শ্মশানে, কবরস্থানে অনেকে নিজের মনের শান্তি খোঁজার জন্য চলে যান। উচিত না। উচিত না? শ্মশানে বা গ্রেভিয়ার্ডে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেকটা বেশি? স্বাভাবিক হওয়াটা? স্বাভাবিক হওয়াটা, কিন্তু ওখানে ওরা নিজেদের মতো থাকে, কাউকে ডিস্টার্ব করে না। ওখানে যদি আমি আমার মনে শান্তি খুঁজবার জন্য যাচ্ছি, তাহলে আমি ওদেরকে ডিস্টার্ব করছি, নিজের পায়ে কুড়ুল মারছি। নিজের মনে শান্তিটা শান্তি থাকবে না। কতক্ষণ থাকবে বিচার্য। আচ্ছা। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ কৌস্তভ। আজকে নাইস টকিং টু ইউ কৌস্তভ অ্যাজ ওয়েল। আশা করছি আজকে যে কনভারসেশনটা ছিল সেটা মানুষের ভালো লাগবে যারা দেখছেন। অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু একটা জিনিস নিয়ে যেটা আলোচনা করা হয়নি, যেটা আমার খুব ইন্টারেস্টের একটা জায়গা, সেটা হচ্ছে পিশাচ বা ডিমন্স। সেটা নিয়ে ডেফিনেটলি এরপরে একটা আড্ডাতে আমরা বসবো নিশ্চয়ই। থ্যাংক ইউ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। এটাই ছিল আজকের এপিসোড। কৌস্তব চ্যানেলের সাথে আপনারা কি আরও একটা এপিসোড চান? সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন।